রাজধানীর দক্ষিণখানে আত্মঘাতী হামলায় নারী জঙ্গি সহ নিহত 2 অভিযান সমাপ্ত ঘোষণা। নরসিংদীতে জেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা। জয়পুরহাটে জমাট বাঁধা সার ডিলারদের সরবরাহ করছে কর্তৃপক্ষ, গুণগত মান নিয়ে শঙ্কা কৃষকদের। এবং বড়দিন উদযাপনে প্রস্তুত দেশের খ্রিস্টান সম্প্রদায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল খ্রিস্টানদের মধ্যে নেই কোনো আনন্দ। স্বাগত সারা বাংলার খবরে, আপনাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। ইলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। দর্শক, রাজধানীর উত্তর আর দক্ষিণখান এলাকায় জঙ্গি আস্তানায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক নারী জঙ্গি সহ 2 জন নিহত হয়েছে। এক শিশু গুরুতর আহত হওয়ার সংবাদ আমরা পেয়েছি। এর আগে 2 শিশু সহ 2 নারী সদস্য আত্মসমর্পণ করে। বিকেলে অভিযান শেষে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, আমরা যতটুকু জানি বোম ডিসপোজাল ইউনিট সেখানে প্রবেশ করেছে এবং ক্রাইম সিন ইউনিট যারা রয়েছেন সদস্যরা তারাও সেখানে কাজ করছেন। এই মুহূর্তে ঘটনাস্থলে কি অবস্থা দেখতে পাচ্ছেন রিশাদ? ধন্যবাদ জায়েদ। আমি এখন একেবারে খুব কাছাকাছি দাঁড়িয়ে রয়েছি এবং আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই মুহূর্তে আসলে আশেপাশে যেসব মানুষজন রয়েছে তাদের সকলকে কিন্তু সরে যেতে বলা হয়েছে এবং নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু আসলে সরিয়ে দিচ্ছেন তাদেরকে, এবং উৎসুক জনতা যারা আছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানে আরও আপনাকে জানিয়ে রাখি যে আজ মনিরুল ইসলাম তার কিন্তু এই মুহূর্তে ব্রিফিং করবার কথা রয়েছে। আমরা তার সাথে কথা বলবার চেষ্টা করব এবং আপনাকে জানাই যে জায়েদ, যে আসলে এখন থেকে বেশ কিছু সময় আগে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু আসলে মূল যে অপারেশন সমাপ্ত হয়েছে তা কিন্তু জানিয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে ব্রিফিং করবার কথা রয়েছে তা কিন্তু আমরা এই মুহূর্তে চেষ্টা করছি যে তাকে সাথে নেবার জন্য। এবং আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই ঘটনায় আসলে যে 4 জন আত্মসমর্পণ করেছে তারপরে কিন্তু যারা আত্মসমর্পণে অস্বীকৃতি জানিয়েছে তাদেরকে কিন্তু পরবর্তীতে অভিযানের মাধ্যমে সেখানে কিন্তু আসলে অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে কিন্তু নিহত হয়েছে সেই অভিযানে তারা। এবং আপনাকে জানিয়ে রাখি যে আসলে আমাদেরকে কিছুক্ষণ আগে পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনার তারা দুজনে ব্রিফ করেছেন। তারা বলছেন যে আসলে এই অভিযানের আসলে মূলত সোয়াট একটা নাম দিয়ে থাকে, তো যেহেতু আজকে 24 তারিখ সেজন্য আসলে তারা এই অভিযানের নাম দিয়েছে অপারেশন রিপল 24। এবং এই অভিযানকে কেন্দ্র করে কিন্তু আসলে উত্তেজনা অনেক বেশি ছিল, কারণ এবারেই প্রথমবারের মতো আসলে আত্মসমর্পণের যে ঘটনা সেই ঘটনাটা ঘটেছে। এবং আপনাকে জানাই যে আসলে এই অভিযানে আসলে মূল যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো কিন্তু আসলে খুবই উল্লেখযোগ্য, যে আসলে আত্মসমর্পণ অস্বীকৃতি জানানো এবং গায়ে গ্রেনেড বেঁধে আসলে আত্মসমর্পণ অস্বীকৃতি জানানো, এই জিনিসগুলো কিন্তু রয়েছিল। এবং আপনাকে জানাই যে আসলে এই ঘটনায় যে আসলে মূল আমরা এখন একটু বাচ্চা ছিল 7-8 বছরের, তাকে আহত করেছে, তো তাকে আমরা হাসপাতালে নিয়েছি। আর ওই মহিলার ডেড বডিটা আসলে রুমের সামনেই পড়ে আছে।
আর তো সেটির তার পাশে কিছু গ্রেনেড পড়েছিল, সেগুলো আমরা এই কিছুক্ষণ আগে আপনারা শব্দ শুনেছেন, সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। আর ভিতরে একটা ডেড বডি আছে আমরা ধারণা করছি, কিন্তু ভিতরে এখনো প্রবেশ করা যায়নি, কারণ ভিতরটা অন্ধকার হয়ে আছে, সেখানে বিদ্যুৎ সংযোগটা নেই। তো এবং গ্যাসের কারণে ভিতরে ঢোকা যাচ্ছে না। তো আমরা এই অন্ধকারে এই ঝুঁকিপূর্ণ কাজ না করে আমরা আপাতত যে কাজটি করছি সেটি হলো বাইরে যে লাশটি পড়ে আছে মহিলার, সেই লাশের ইনকোয়েস্ট করে যথাযথ আইনগত ব্যবস্থা সেটি গ্রহণ করছি। আর পাশাপাশি রুমটি হয়তো আজকে এইভাবে মানে সংরক্ষিত রেখে, এইভাবে আটকে রেখে আগামীকাল সকালে দিনের আলোতে আমরা কি কি ধরনের গ্রেনেড এবং বিস্ফোরক ছড়িয়ে আছে সেগুলো উদ্ধার এবং সেগুলো নিষ্ক্রিয় করার ব্যবস্থা গ্রহণ করব। আমরা পরিচয় জানতে পারিনি। আমরা যারা জীবিত আত্মসমর্পণ করেছে বা ধরা পড়েছে তাদের কাছ থেকে জেনেছি যে যে মহিলা পড়ে আছে, আত্মঘাতী মহিলা, সে আসলে কথিত সুমন, জঙ্গি সুমনের স্ত্রী। কিন্তু এই সুমনের এক্সাক্ট আইডেন্টিটিটা আমরা এখনো পাইনি। আর ভিতরে যারা যারা গ্রেপ্তার হয়েছে বা আত্মসমর্পণ করেছে তাদের বর্ণনা থেকে জানা গেছে ভিতরে ছিল তানভীর কাদেরীর ছেলে, যাকে আদর নামে ডাকা হয়, সে আদর। তবে সেটিও আমরা আসলে নিশ্চিত নই। তাদের পরিচয় তাদের 4 জন তো মূলত 2 জন পূর্ণবয়স্ক মহিলা আর 2 জন হলো বাচ্চা, 2টি বাচ্চা। তো একজন মেজর জাহিদের স্ত্রী, তার পরিচয়টি আমরা নিশ্চিত হয়েছি জেবুন্নেছা। আর আরেকজন মুসা, অর্থাৎ যে এই বাসাটি ভাড়া নিয়েছিল সেই মুসার স্ত্রী এবং তার সন্তান, আরেকজন অবসরপ্রাপ্ত মেজর জাহিদের স্ত্রী এবং তার সন্তান। এই 4 জন একসঙ্গে বেরিয়ে এসেছিল, আত্মসমর্পণ করেছিল। আর যে বাচ্চাটি আহত হয়েছে সুইসাইডাল বোমার আঘাতে, সেই বাচ্চাটি পরিচয় আমরা যেটা প্রাথমিকভাবে জানতে পেরেছি ওদের কাছ থেকে, যে সে কোনো এক ইকবালের মেয়ে। তো ইকবালের পরিস্থিতিও আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। ধন্যবাদ ভাই। সর্বশেষ অবস্থাটা কি, আর আসলে কবে নাগাদ আপনাদের এই অভিযানের কার্যক্রম শেষ হবে? আমরা বাহিরে যে ডেড বডিটা পড়ে আছে, অর্থাৎ যে মহিলা বা ভদ্র মহিলা সুইসাইডাল বোমা সেটি ফাটিয়ে নিজেকে হত্যা করেছে, সেই ডেড বডির পাশেও কিছু গ্রেনেড অবিস্ফোরিত ছিল, সেগুলো আমরা বিস্ফোরিত করেছি। আর ওই মহিলার যে ইনকোয়েস্ট রিপোর্ট সেটি সম্পন্ন হচ্ছে এই মুহূর্তে, শ্রোতাল রিপোর্টটা সম্পন্ন হচ্ছে। আর ভিতরে অন্ধকার থাকায় এবং গ্যাস ওখানে খুব বিষাক্ত গ্যাস থাকায় আসলে সেখানে প্রবেশ করা যাচ্ছে না। তো আমরা সেই রুমটি হয়তো আজকে আর সেখানে আমরা ঢুকবো না, কারণ এটি ঝুঁকিপূর্ণ। কিছু কিছু জায়গায় গ্রেনেড ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা হয়তো রুমটি এইভাবে রেখে আগামীকাল সকালবেলায় দিনের আলোতে সেই গ্রেনেড এবং অন্যান্য এক্সপ্লোসিভ সেইটির অপসারণ এবং সেটার যথাযথ ডিসপোজাল সেটি নিশ্চিত করব। পাশাপাশি একজন হয়তো একটা ডেড বডি হয়তো আছে, যেটি আমরা তানভীর কাদেরীর ছেলে বলে ধারণা করছি। তারও যথাযথ আইনগত ব্যবস্থা তার ব্যাপারে সেটি আমরা কাল গ্রহণ করব। ধন্যবাদ। এই মুহূর্তে লাশগুলো কি অবস্থায় রয়েছে এবং এই অভিযানের তো এখন মূল অভিযান তো প্রায় শেষ, এবং যে বিস্ফোরকগুলো রয়েছে সেগুলো ভিতরে রয়েছে, এগুলো নিষ্ক্রিয় করতে কত সময় লাগবে এবং এই মুহূর্তে লাশগুলো কি অবস্থায় আছে? বাহিরে যে লাশটি আছে। ধন্যবাদ। আসলে জায়েদ, আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করছিলাম যে আসলে কিভাবে আসলে মূল অভিযানটি পরিচালিত হয়েছে, এবং আপনাকে জানিয়ে রাখি যে এই অভিযানের পর আসলে মূল যে বিষয়গুলো আসলে দাঁড়ায়, যে আসলে আলোক স্বল্পতার কারণে আসলে মূল যে অভিযানের পরবর্তী যে কার্যাবলী, সেই কার্যাবলীগুলো আসলে সম্পন্ন করা যাচ্ছে না। এবং যেহেতু ভেতরে বিষাক্ত গ্যাস রয়েছে, সেই জিনিসগুলোকে একেবারে নিষ্ক্রিয় করবার জন্য অথবা গ্যাসগুলো বেরিয়ে যাবার জন্য আমরা আসলে দুপুরের কাছাকাছি সময় আসলে দেখছিলাম যে আসলে গ্যাসগুলোকে বের করে দেবার জন্য ফ্যান এবং মাল্টিপ্লাগ সেই জিনিসগুলোর আসলে প্রয়োজন হচ্ছিল তাদের, এবং জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে, যেহেতু বিদ্যুৎ সংযোগ আগে থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এবং আমাদেরকে মনিরুল ইসলাম আমাদেরকে এই বিষয়গুলো জানাচ্ছিলেন।
এবং আপনাকে বলি যে আসলে জায়েদ, এই যে পুরো অভিযানের কিন্তু আসলে সম্পূর্ণটাই কিন্তু আসলে আপনারা দেখতে পেলেন এবং মনিরুল ইসলাম আমাদেরকে এভাবেই জানাচ্ছিলেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই যে পুলিশের যে অভিযান, সেই অভিযানের সম্পূর্ণটাই কিন্তু তিনি আমাদেরকে জানালেন এবং তিনি জানালেন যে আসলে এই মুহূর্তে বোম ডিসপোজাল ইউনিট ভেতরে আরও বেশ কিছু ছড়ানো ছিটানো অবস্থায় গ্রেনেড দেখতে পাচ্ছেন এবং সেই গ্রেনেডগুলোকে আসলে নিষ্ক্রিয় করবার জন্য কিন্তু আসলে সময়ের প্রয়োজন আছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে আসলে সর্বশেষ পাওয়া তথ্য মতে যে আজকের দিনের জন্য আসলে আনুষ্ঠানিকভাবে অভিযানের সমাপ্তি ঘোষণা করে আগামীকালকে আসলে বোম ডিসপোজাল ইউনিট এবং ফরেনসিক টিম তারা এখানে এসে আবারও কাজ শুরু করবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জায়েদ হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সেখানে থাকুন, পরবর্তী সংবাদে হয়তো আবারও আপনার কাছে আমরা যাব এবং সেখানকার অবস্থা জানার চেষ্টা করব। দর্শক, সহকর্মী রিশাদ হাসান সেখান থেকে সরাসরি জানাচ্ছিলেন সবশেষ অবস্থা এবং তার মাধ্যমে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম তিনিও কথা বলছিলেন, আমরা জানছিলাম এবং তিনি সেখানকার অবস্থা বর্ণনা করছিলেন। আমরা সেই খবরাখবর নিচ্ছিলাম তার মাধ্যমে। যেই অভিযানটি সেই ভোর 5টায় শুরু হয়েছে এবং তখন থেকে ঠিক এখন পর্যন্ত নিউজ 24 সরাসরি সম্প্রচারের মাধ্যমে সেই ঘটনার আদ্যোপান্ত জানানোর চেষ্টা করেছে। আমাদের সহকর্মীরা সেখানে কাজ করেছেন, এখনও একজন সহকর্মী সেখানে রয়েছেন। সকাল থেকে সেখানে ছিলেন সহকর্মী মৌ খন্দকার, ছিলেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। তারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের স্টুডিওতে। আমরা সরাসরি তাদের কাছে চলে যাব এবং টান যে উত্তেজনা সেখানে ছিল এবং যেই ঘটনা, যেই অভিযান একদম শুরু থেকে শেষ পর্যন্ত তারা সেটির সাক্ষী ছিলেন। আশিকুর রহমান শ্রাবণ এবং মৌ খন্দকার, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনারা সেখানে ছিলেন। প্রথমেই যাচ্ছি আশিকুর রহমান শ্রাবণ আপনার কাছে। আপনি এই ঘটনার যে বিস্তারিত খবর নিয়েছেন এবং সেখানে প্রত্যক্ষ করে এসেছেন, আপনার মাধ্যমে দর্শকরা জেনেছেন, আপনি আসলে সেখানে কি দেখেছেন এবং এরকম আরো অনেক ঘটনা আপনি কাভার করেছেন এর আগে এবং এই প্রথমবারের মতো 4 জন জঙ্গি সদস্য আত্মসমর্পণ করেছে, আপনি কি বলবেন? জায়েদ, আপনাকে ধন্যবাদ। ব্যাপারটি একটি ভিন্ন মাত্রা পেয়েছে কিন্তু এখানে দর্শক, কারণ আমরা যখন দেখেছিলাম এর আগের অভিযানগুলো যখন চলছিল তখন কিন্তু সেখানে হতাহতের ঘটনা সেখানে বেশি ঘটেছে, কিন্তু এই প্রথমবারের মতো আসলে আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে 4 জন জঙ্গি আত্মসমর্পণ করেছে এবং সে ঘটনাটি দুপুরের মধ্যেই সম্পন্ন হয়েছে এবং তার পরপরই আমরা কিন্তু অপেক্ষা করছিলাম বাকি 3 জন হয়তো বা সেখানে আত্মসমর্পণ করবেন, কিন্তু কিছুক্ষণ পরপরই সেখানে কিন্তু ঘটনার বাক বদল হচ্ছিল বা ঘটনা পরিবর্তিত হচ্ছিল। আমরা দেখলাম ঠিক 12টা 23 মিনিটে হঠাৎ করে 2টি গ্রেনেডের শব্দ এবং সেটি বিস্ফোরণ হচ্ছে প্রকট শব্দে। তখন আমরা গণমাধ্যম কর্মীরা থেকে শুরু করে গণমাধ্যম কর্মী এবং আইনশৃঙ্খলা সদস্যরাও কিন্তু অনেকটা কেঁপে উঠেছিলাম সেখানে আমরা, কারণ বিকট শব্দ সেখানে হয়েছিল এবং তার পরপরই আমরা দেখলাম যে কয়েকটি গুলির শব্দ সেখানে হলো এবং তার পরপরই যখন আমরা ব্যাপারটা সম্পর্কে আঁচ করতে পারলাম যেখানে হয়তো বা ঘটনা অন্যদিকে টার্ন করছে, অর্থাৎ যে বাকি 3 জন সেখানে রয়েছেন তারা হয়তো আত্মসমর্পণ না করে তারা হয়তো পাল্টা আক্রমণ সেখান থেকে চালাচ্ছেন এবং এই ঘটনা যখন চলছিল 15-20 মিনিট সেই স্তব্ধ বা থমথমে অবস্থার পরে আমরা দেখতে পেলাম যে একজন সেখান থেকে আসলেন এবং ডিবির একজন এডিসি আমাদের কাছে আসলেন এবং তিনি ব্রিফিং করলেন। সেই ব্রিফিং করার মধ্যে তিনি আমাদের বললেন যে তারা চেষ্টা করছিলেন যে আত্মসমর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়ে ঘটনাটি শেষ করেন এবং যখন তারা প্রস্তাবটি পাঠায় ঠিক সেই মুহূর্তে কিন্তু ভেতরে যে বলা হচ্ছিল সোহাগ ওরফে সুমনের স্ত্রী যে পরবর্তীকালে আত্মঘাতী হামলা চালিয়েছিল সে প্রথমে বলেছিল সে আত্মসমর্পণ করবে, কিন্তু তার সঙ্গে সেই শিশুটিকেও সে নিয়ে এসেছিল, বলা হচ্ছে তাকে ইকবালের মেয়ে বলা হচ্ছে আসলে, এনে সে তার একটি হাত ছিল তার বোরখার ভেতরে এবং যেখানে সে সুইসাইডের যে ভেস্ট যারা পড়েছিল তার এখানে ট্রিগারটি সেখানে ছিল এবং যখন পুলিশ তার কাছাকাছি এসে পৌঁছায়, অর্থাৎ যখন সোয়াত বাহিনী সদস্য তার কাছাকাছি এসে পৌঁছায় তখন সে আত্মসমর্পণ করার বদলে সে কিন্তু ট্রিগারের চাপ দেয়, অর্থাৎ তখনই কিন্তু সে বিকট শব্দে সেখানকার আত্মঘাতী হামলার যে ভেস্ট সে পড়েছিল সেটি কিন্তু বাস্ট হয় এবং তাৎক্ষণিকভাবে ভেতরে যে ছিল আসলে আফিফ কাদরি যাকে বলা হচ্ছে তানভীর কাদরির ছেলে, সে কিন্তু 2টি গ্রেনেড বিস্ফোরণ ঘটায় এবং তারপর দেখতে পেলাম যে সেখান থেকে 3টি অ্যাম্বুলেন্স দ্রুতগতিতে ভেতরে প্রবেশ করে এবং সেই অ্যাম্বুলেন্সে করে কিন্তু পুলিশ বাহিনীর সদস্য যারা 3 জন আহত হয়েছে সেখান থেকে তাদেরকে নিয়ে আসা হয় এবং তার পরপরই আমরা দেখতে পাচ্ছিলাম যে আরো একজন ছোট্ট আহত বাচ্চা তার ভেতরে ছিল, পরে সেটা জানতে পেরেছি সেটি সেই কথিত জঙ্গি ইকবালের মেয়ে বলা হচ্ছিল এবং তারপর পুলিশ সেখানে বলছিল যে সেই সোহাগ বা সুমনের স্ত্রী সেই ঘাতী যে বোম হামলা চালিয়েছে সে মারা গিয়েছে বা মারা যায়নি তারা কিন্তু নিশ্চিত হতে পারছিলেন না। পরবর্তীকালে দেখলাম যে ডিএমপি কমিশনার এবং এই কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম তিনি ব্রিফিং করে বললেন যে সেই মহিলাটি মারা গিয়েছে। আমাদের আরেকজন সহকর্মী মৌ খন্দকার যে একেবারে ভোর থেকে ছিল, অর্থাৎ মূলত এই ঘটনা শুরু হওয়ার শুরু থেকে সে ঘটনাস্থলে ছিলেন এবং তার মাধ্যমে এই পুরো বাংলাদেশে মানুষ সেটি সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখতে পেয়েছে। আমি একটু মৌয়ের কাছে জানতে চাই আসলে মৌ, আপনি তো একদম সবার প্রথমে সেখানে পৌঁছেছেন গণমাধ্যম কর্মীদের মধ্যে এবং ভোর বেলা আপনি সেখানে যান এবং 7টা থেকে আপনি লাইভ
লাইভ শুরু করেন। আপনি আসলে সেখানে কি দেখেছেন, আসলে শুরু থেকে ব্যাপারটি কেমন ছিল? আচ্ছা, শুরু থেকে বলতে গেলে আমি ডিএমপি থেকে যখন খবর পাই ভোর 5টার দিকে খবর পাওয়া মাত্রই আমি সেখানে চলে যাই। চলে যাওয়ার পর আমি যেটা দেখলাম যে ওই ভবনের 3তলা ভবনের নিচতলা পুরোটা আইন শৃঙ্খলা বাহিনী পুরোটা ঘিরে রেখেছে এবং ভেতরে কিন্তু গণমাধ্যম কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছিল না, যেটা অভিযানের সময় সব সময় হয়। হ্যাঁ, তো গণমাধ্যম কর্মীদের এবং সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল ওই রাস্তাটাতে, ওই রোডটাতে পুরোটা বন্ধ করে দিয়েছিল। তো আমরা যখন ভিতরে প্রবেশ করতে যাই তখন ভিতরে প্রবেশ করে দেওয়া হয়নি। তবে আরেকটি কথা যে ওখানে কিন্তু মানে সোয়াটের সোয়াট কর্মরত ছিলেন, হ্যাঁ সোয়াট টিম ওখানে ছিলেন এবং ওখানে কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু ফায়ার সার্ভিস ওখানে চলে আসে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা থাকে, তাদের সঙ্গে আমি কথা বলেছি, পুলিশের কর্মকর্তারা থাকে। দেখলাম আসলে সেখানে কিন্তু আশেপাশে বাড়ির লোকজনকে সরিয়ে ফেলা হচ্ছিল সকাল থেকে, যেন কোনো নাশকতার মধ্যে দিয়ে কোনো সাধারণ মানুষের প্রাণহানি না হয়। এই ব্যাপারটি আপনি নিশ্চয়ই সেখানে দেখেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা দেখেছি। যখন যদি কোনো ধরনের নাশকতা না হয় সেই জন্য কিন্তু ওই বাসা থেকে বাসার 3 তলায় যারা ছিল তাদেরকে কিন্তু বের করে নিয়ে এসেছে এবং বের করে তারা কিন্তু পাশের যে বাসাগুলো ওখানে কিন্তু তারা আশ্রয় নেয়। তাদের সঙ্গে কথা হয়েছে, তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তারা আমাদেরকে জানিয়েছে তারা নাকি সেই তারা খুবই স্বাভাবিক জীবনযাপন সেখানে করছিল। বাড়ি মালিক সেখানে বললো আমাদেরকে, আপনি তো সেখানে ছিলেন, যে তারা 3.5 মাস আগে ভাড়া নিয়েছে। খুব স্বাভাবিকভাবে তারা ফর্ম ফিল আপ করে আমাদের সাথে কথা বলে, মানে তাদের সাথে কথা বলে তারা ভাড়া নিয়েছে এবং সেখানে মাত্র 3 থেকে 4 জনকে তারা দেখেছেন সবসময়, কিন্তু বাকি 3 জন বা 4 জন কখন সেখানে প্রবেশ করে তারা সে বিষয়ে কিন্তু জানতেন না। এবং দেখেন মৌ, একদম এয়ারপোর্টের কিন্তু খুবই কাছে 2 থেকে 5 কিলোমিটারের মধ্যে একটি জঙ্গি আস্তানা, যেখানে 7 জন সক্রিয় জঙ্গি বসবাস করছিলেন এবং তারা কিন্তু বেশ বদলানোর জন্য সেখানে কিন্তু শিশুদেরকে রেখেছিলেন, যে তারা একটু পরিবারের মতো যেখানে থাকা শুরু করেছিলেন, যেন কেউ সেখানে সন্দেহ না করে। এবং ঘটনা কিন্তু আমরা নারায়ণগঞ্জে দেখেছিলাম। আসলে এই ঘটনাটা কিন্তু নারায়ণগঞ্জ থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা যতগুলো জঙ্গি হামলা হয়েছে এখানে মানে আগেরগুলোর সাথে অনেকটাই মিল আছে। তবে একটা জিনিস একটু অমিল আছে, সেটা হচ্ছে যে 4 জন যে আত্মসমর্পণ করলো, এবারই কিন্তু প্রথম 4 জন আত্মসমর্পণ করলো। এই পর্যন্ত যে গাজীপুরে, কল্যাণপুরে গুলশান হামলা যতগুলো হয়েছে এখন পর্যন্ত কোনো আত্মসমর্পণের ঘটনা কিন্তু এখনো জানা যায়নি, কিন্তু এই প্রথমই কিন্তু আত্মসমর্পণটা করলো। তো তাদের কাছ থেকে আপনি পুলিশের তৎপরতা দেখলেন, আসলে প্রথম কখন দেখতে পেলেন যে আসলে পুলিশ খুবই তৎপর অবস্থায় রয়েছে বা সেখানে গোলাগুলি শব্দ হচ্ছে, কখন আপনি প্রথম সেটি শুনতে পেলেন? আসলে 5:30 থেকেই কিন্তু পুলিশের তৎপরতা ওখানে অনেক ছিল। তখনই কিন্তু কাউন্টার টেরোরিজমের যে প্রধান মনিরুল ইসলামী কিন্তু তখনই কিন্তু একটা আমাদের ব্রিফ দিয়ে দেন ছোটখাটো, যে তারা আত্মসমর্পণ করবেন না, তারা কিন্তু গ্রেনেডের জন্য প্রস্তুত হয়ে আছেন, তারা কেউ আত্মসমর্পণ করবে না যতদূর আমাদের জানিয়েছেন। তারপরই কিন্তু আসলে 6:30-6:30 দিকে কিন্তু আসলে ওই গোলাগুলির শব্দটা হালকা পাতলা পাওয়া যাচ্ছে। যখন 6:30 বাজে তখন একটা গুলির শব্দ আমরা আঁচ করতে পেরেছি। আমরা দেখলাম যে আসলে যখন বলা হচ্ছিল, মনিরুল ইসলাম নিজেও বলছিলেন তারা ভেতরে কিন্তু অনেক শক্তিশালী অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছিলেন, কারণ এখানে কিন্তু জনবসতিপূর্ণ এলাকা, একদম বিল্ডিং এর সাথে ঘেঁষাঘেঁষি করে বিল্ডিং লেগে রয়েছে। তারা যদি কোনোভাবেই কোনো পাশের বিল্ডিং এ কোনো গ্রেনেড ছুটতেন বা সেখানে গুলি করতেন তাহলে কিন্তু অনেক আহত হতে পারতেন বা নিহত হতে পারতেন। এবং আপনি ভোর থেকে যখন দেখলেন যে 12:30 পর্যন্ত যে অভিযান সেখানে চললো, প্রথম আত্মসমর্পণের ঘটনাটি কখন ঘটে? প্রথম আত্মসমর্পণের ঘটনাটি ঘটে, এটা কিন্তু 5:30 থেকেই তাদেরকে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে, কিন্তু তারা কিন্তু তখন পর্যন্ত আত্মসমর্পণ করেনি। কিন্তু 6টার দিকে যখন মনিরুল ইসলাম ব্রিফ করে আমাদেরকে যে তাদের কিন্তু আত্মসমর্পণ করতে বলা হচ্ছে, সময় দেওয়া হচ্ছে, তারা কিন্তু সেই সময় থাকা সত্ত্বেও আত্মসমর্পণ করছে না। তো তারা কিন্তু তখনও নিশ্চিত ছিল না যে আত্মসমর্পণ করবে কি করবে না, কারণ তারা অলরেডি ভিতর থেকে কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে যে তারা কোনো ধরনের কোনো আত্মসমর্পণ করবে না, তারপর যা হবার হবে। এইটুকু তিনি আমাদেরকে তখন কনফার্ম করেছিলেন। কিন্তু অবশেষে তো 4 জন আত্মসমর্পণ করলো, আর বাকি 3 জন যে ভিতরে ছিল 3 জনের মধ্যে একজন তো মেডিকেলে নিহত হয়েছে। শ্রাবণ, আমার একটা প্রশ্ন ছিল মৌ খন্দকারের কাছে। মৌ খন্দকার, আপনি তো সেই ভোরবেলা থেকে সেখানে ছিলেন, আসলে এইরকম একটি অভিযানের সংবাদ কখন পেলেন এবং ঠিক ওখানে পৌঁছে আপনি কি দেখতে পেয়েছেন? কারণ আমরা কিন্তু সবার আগে অনেকক্ষণ দীর্ঘক্ষণ আমরা কিন্তু সরাসরি সম্প্রচারে ছিলাম, ঠিক আপনি সেখানে পৌঁছে কি অবস্থা দেখতে পেয়েছেন? একেবারে শুরুর অবস্থাটা আপনার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, আমি যখন ওখানে প্রথম পৌঁছাই, আমি খবর পেয়েছি 5:30 দিকে। তো 5:30 দিকে খবর পাওয়া মাত্রই কিন্তু আমি সেখানে ছুটে যাই। চলে যাওয়ার পর ওখানে যতদূর দেখতে পেলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাটা অনেক অনেক বেশি। তো আমরা তখনও কিন্তু আসলে জানতাম না যে এরা আত্মসমর্পণ করবে।
তো ওখানে আমরা প্রথম যাওয়ার পর আধা ঘন্টা পর আমরা 6:30টার দিকে একটা গুলি শব্দ আঁচ করতে পারি। তো গুলি শব্দ পাওয়া মাত্র ওখান থেকে কাউন্টার টেররিজমের প্রধান যে মনিরুল ইসলাম, তিনি কিন্তু ওই বাসাটা থেকে বের হয়ে আসে। 3তলা যে বাসাটা ওই জঙ্গি আস্তানাটা ছিল নিচতলায়, তো ওখান থেকে কিন্তু মনিরুল ইসলাম বের হয়ে এসে আমাদের কিন্তু সাময়িকভাবে জানানো হয়েছে যে এখনো কিন্তু তারা আত্মসমর্পণ করেনি, আত্মসমর্পণ করানোর কথা বলা হচ্ছে এবং তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কিন্তু গোলা বারুদ সহ বিভিন্ন গ্রেনেড আছে, থাকতে পারে, এইটা আমাদেরকে বলেছিলেন। তারপর তো এর মধ্যে কিন্তু র্যাবেরও কর্মকর্তারা এসেছিলেন, আবার এরই মধ্যে বেরো হয়ে গিয়েছিলেন আমরা যতটুকু খেয়াল করেছি। তো আমি খবর পেয়েছি 5টার দিকে, তো 5:30টার মধ্যে আমি সেখানে পৌঁছে যাই। যার আপনি একটু যোগ করতে চাই সেটি হচ্ছে এই সমস্ত অভিযানে কিন্তু কয়েকটা রিস্ক ফ্যাক্টর থাকে, অর্থাৎ সেখানে কিন্তু আবাসিক এলাকা থাকে এবং তার পাশাপাশি অনেক উৎসুক মানুষ কিন্তু সেখানে আসেন, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু খুবই উৎসাহী থাকে সেক্ষেত্রে, এবং সেই জন্য তারা যখন এখানে আসেন তখন তারা কিন্তু এসেই প্রথমত এলাকাগুলো দেখার চেষ্টা করেন যে আসলে কি হচ্ছে, উৎসুক মানুষকে সাবধানে সেখানে রেখে এবং তার পাশাপাশি এই আশেপাশে বিল্ডিং এ যারা বসবাস করছেন তাদেরকে নিরাপদ জায়গায় রেখে সবকিছু মিলিয়ে অভিযান যখন পরিচালনা করা অনেক কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কিছু অংশ হয়ে ওঠে, এবং যে কারণে কিন্তু অভিযান পরিচালনা করার শুরু থেকে প্রথম 4 থেকে 5 ঘন্টা কিন্তু পুলিশ বাহিনীর সদস্য বা শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে ছক কাটতেই সেখানে লেগে যায়, এবং সেই ছকটি আমরা দেখেছিলাম আসলে তারা আত্মসমর্পণ করার যে আহ্বান জানাচ্ছিলেন তার মধ্য দিয়ে তারা কিন্তু একটি ব্যাকআপ প্ল্যান তারা রেখেছিলেন, যদি তারা আত্মসমর্পণ না করে তাহলে তারা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন, এবং যে কারণে কিন্তু আশেপাশে সবগুলো বাড়ির ছাদে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন। অবস্থান নিয়ে তারা কিন্তু সেখান থেকে দূরবীন দিয়ে দেখছিলেন যে আসলে সেখানকার ভেতরের অবস্থা কি রয়েছে এবং তারা কোনো রকম নাশকতার পরিকল্পনা করছে কিনা, বা তারা কোথাও গ্রেনেড ছোড়ার পরিকল্পনা করছে কিনা, বা সেখান থেকে কোথাও গ্রেনেড ছুড়লে আসলে কোন দিকে তারা ছুটতে পারেন, কোন দিকে জানালা দরজা খোলা রয়েছে, এবং সেখানে তারা প্রথমে যে কাজটি করেছেন তারা সেখানে বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করেছেন এবং তার পাশাপাশি তারা গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করেছেন, যেন তারা আসলে কিছুটা বেকায়দার মধ্যে পড়ে। এবং সেখানে কিন্তু কিছুক্ষণ পরপরই দেখছিলাম যে পিপার স্প্রে থেকে শুরু করে টিয়ার সেল ছোড়া হচ্ছিল, এবং যার মধ্য দিয়ে কিন্তু আমাদের চোখ মুখও জ্বালা পোড়া করছিল, যেন তাদের সবভাবে যেন নাজেহাল করে ফেলা তারা চেষ্টা করছিলেন, তারা কোনোভাবেই চাচ্ছিলেন না যেখানে কোনো প্রাণহানির ঘটনা ঘটুক। এবং এর কিন্তু কিছুটা কাজেও লেগেছিল, যেহেতু সেখানে নারী এবং শিশুরা ছিলেন তারা কিন্তু কিছুটা বেকায়দায় পড়েছিলেন, এবং যে কারণে কিন্তু প্রথমে তারা 4 জন সেখানে পরিকল্পনা মাফিক হোক আর যে কারণে হোক তারা কিন্তু আত্মসমর্পণ করেছিল, এবং তারপর একটি আশাবাদ আমরা লক্ষ্য করেছিলাম যে আসলে বাকি 3 জন হয়তো আত্মসমর্পণ করতে পারেন, একটি রক্তপাতহীন একটি অভিযান হয়তো আমরা শেষ পরিণতি দেখতে পারি। কিন্তু যখন অপেক্ষার পালা বাড়ছিল আস্তে আস্তে, অপেক্ষার পালা বাড়তে বাড়তে যখন দুপুর গড়াচ্ছিল আস্তে আস্তে, যখন দেখলাম যে ঠিক 12:30টার আগ মুহূর্তে হঠাৎ করে আমরা ভাবছিলাম যে হয়তো আত্মসমর্পণের কোনো ঘোষণা এখানে আসবে বা আমরা তথ্য জানতে পারবো, দেখলাম যে মুহুর্মুহু সেখানে কিন্তু সেই হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণের বিকট শব্দ পেলাম, এবং প্রথমে আমরা আসলে ব্যাপারটা বুঝতে পারিনি সেখানে আসলে আত্মঘাতী হামলা চালানো হয়েছে কিনা। যখন দেখলাম যে পুলিশের পক্ষ থেকে বলা হলো যে আত্মঘাতী হামলা চালানো হয়েছে সেখানে, এবং তারা কিন্তু একটি কৌশল গ্রহণ করেছিল, সেই কৌশলটি আপনাকে আমি আগেও জানিয়েছিলাম যে কৌশলটি কিন্তু একসঙ্গে তারা মরবেন এবং তার সঙ্গে সঙ্গে কয়েকজন পুলিশ বাহিনীর সদস্যকে সাথে নিয়ে তারা মরবেন, এবং যে কারণে তারা কিন্তু সেই পুলিশ বাহিনী সেখানে পৌঁছার জন্য অপেক্ষা করছিলেন, এবং তারা কিন্তু তখনই সেখানে সেই আত্মঘাতী হামলাটি চালিয়েছিল। আমাদের সঙ্গে মৌ সেখানে ছিলেন রিশাদ হাসান। মৌ কিন্তু কিছুক্ষণ পরপরই আমাদের কাছে আসছিলেন এবং তথ্য সংগ্রহ করে তথ্যগুলো আমাদের কাছে দেওয়ার চেষ্টা করছিলেন। মৌ, আপনি তো প্রায় প্রত্যেকটি অভিযানই কভার করেছেন, আপনি হলিয়া রিজনে ছিলেন, আপনি কিন্তু নারায়ণগঞ্জে ছিলেন, আপনি গাজীপুরে ছিলেন, আপনি মিরপুরে ছিলেন। এই অভিযানটি পরিচালনা করা হলো এবং এটি কিন্তু আপনি নিজেই বললেন একটি অন্যরকম অভিযান, অর্থাৎ এখানে কিন্তু আত্মসমর্পণের ঘটনা ঘটেছে। বরাবরই বলা হয় যে আসলে অনেক সমালোচনাও কিন্তু করা হয় এখানে গণমাধ্যমের পক্ষ থেকে, অনেক সমাজের লোকজন বলেন যে প্রত্যেকে কেন হত্যাকাণ্ড সেখানে করা হয়, এবং পরবর্তীকালে যে তথ্যগুলো আজকে পাওয়া গিয়েছে এখানে বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে যে আটক যে সমস্ত জঙ্গি রয়েছে মুসা, এবং তার কাছ থেকে কিন্তু অনেক তথ্য সেখানে পাওয়া গিয়েছে, এবং তার তথ্যের ভিত্তিতে কিন্তু এখানে অভিযান পরিচালনা করা হয়েছে। আমিও যতদূর জানতে পেরেছি আসলে কিন্তু তারই কথা অনুযায়ী কিন্তু এই অভিযানটা মূলত পরিচালনা করা হয়। তো আপনি জানেন যে এর আগেও কিন্তু মুসা একটি অভিযান থেকে কিন্তু পালিয়ে গিয়েছিল, এরকম একটা অভিযান থেকে। তো ওই সব অভিযানের মতো কিন্তু এই অভিযানই তার ব্যতিক্রম নয়। কিন্তু আমি যেটা বলেছি আপনাকে আত্মসমর্পণের ঘটনা, কিন্তু এটা কিন্তু কাউন্টার টেররিজমের প্রধান মনিরুল ইসলাম বলেছেন যে আমরা কিন্তু তাদেরকে আসলে জীবিত উদ্ধার করার চেষ্টা করব, সবসময় চেষ্টা থাকবে আমাদের জীবিত উদ্ধার করার, মৃত তো আমরা সবসময় উদ্ধার। এটা নিয়েও কিন্তু অনেকে আলোচনায়ও এসেছে যে বিভিন্ন দিক থেকে, গণমাধ্যম থেকে বিভিন্ন দিক থেকে আলোচনা এসেছে যে কেন এদেরকে মৃতভাবে উদ্ধার করা হয়, কিন্তু এইভাবে কোনো ওয়ে থাকে না, যার কারণে কিন্তু এবার অনেক আইন শৃঙ্খলা বাহিনী যা দেখলাম যে অনেক মানে কষ্ট করে যেভাবেই হোক তারা চেষ্টা করেছে আর কি জীবিত উদ্ধার করার জন্য, আত্মসমর্পণ করার জন্য ফোর্স করেছে। এর আগে যে গাজীপুরে অভিযানটি চালিয়েছে তখনও কিন্তু তাদের আত্মসমর্পণ করানোর জন্য অনেক। শ্রাবণ, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। আমরা
আমরা হয়তো আলোচনার শেষের দিকে চলে এসেছি। প্রশ্নটি হলো যে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বা যেসব আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ক্ষেত্রে আমরা দেখি যে আত্মঘাতী বোমা হামলার মতো ঘটনা, এই আমরা একটা প্রকাশ্যে দেখলাম যে আমাদের দেশে একজন নারী জঙ্গি তার গায়ের সাথে বাধা বোমা সে বিস্ফোরণ ঘটিয়েছে এবং সে নিজেকে উড়িয়ে দিয়েছে। তো এই ক্ষেত্রে এটি আপনি কিভাবে দেখছেন? একই সাথে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু জঙ্গি বিরোধী অভিযানে সফল হয়েছে এবং সফল রয়েছে। আপনি সংক্ষেপে যদি আমাকে এই প্রশ্নের উত্তরটি দেন। আসলে আমরা হোলি আর্টিজানের পর থেকে দেখছিলাম যে জঙ্গিবাদের যে বিস্তার বাংলাদেশে হচ্ছিল, সেখানে একে দেখছিলাম যে নারী জঙ্গি, পুরুষ জঙ্গি এবং তার পাশাপাশি কিন্তু অনেক শ্রেণী পেশার মানুষ এই জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তথ্য আমরা কিন্তু গণমাধ্যমে পেয়েছি, আইন শৃঙ্খলা আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা পেয়েছি। আপনি যেমনটি বলছিলেন যে আত্মঘাতী হামলা, তারা কিন্তু দুটি প্রস্তুতিমূলক ব্যবস্থা সেখানে গ্রহণ করে রাখেন। প্রথমত তারা চালান যে তারা কিন্তু সম্মুখ যুদ্ধ করবেন, অর্থাৎ সেখান থেকে গুলি তারা ছুড়বেন এবং সেখানে তারা যুদ্ধ করবেন। যখন তারা দেখেন একেবারে বেকায়দায় পড়ে যান বা শেষ মুহূর্তে যখন তারা চলে আসেন, যখন আর কোনো কিছু করার থাকে না, তখন তারা আপনাকে যেমনটি বলছিলাম একটু আগেও, তারা শেষ একটি কামড় দেওয়ার জন্য হয়তো বা সেই আত্মঘাতী হামলাটি চালিয়েছে। কিন্তু তারা প্রথমত এটি আত্মহত্যা করার চেষ্টা করেছেন। আত্মহত্যার মধ্য দিয়ে তারা চেয়েছিলেন যে আসলে কাউকে নিয়ে সঙ্গে মরার যে একটি ব্যাপার থাকে মানুষের মধ্যে, শেষ ইচ্ছা বা শেষ একটি আক্রমণ চালানোর একটি প্রক্রিয়া থাকে। তবে এখানে আপনাকে বলবো সেটা হচ্ছে পুলিশ বাহিনীর সদস্যরা এত বেশি সুকৌশলে অভিযানটি পরিচালনা করেছেন এবং তারা এত বেশি রকম নিরাপত্তামূলক ব্যবস্থা সেখানে গ্রহণ করেছেন, সেটি প্রশংসা না করে কোনো উপায় থাকে না এখানে আসলে। কারণ তারা কিন্তু প্রথমে চেয়েছেন সবাইকে নিরাপদ রেখে অভিযানটি পরিচালনা করতে এবং তারা কিন্তু শেষ পর্যন্ত সফল হয়েছেন এবং সফল অভিযানের মধ্য দিয়ে কিন্তু আজকে দেখতে পেলাম যে দুজন জঙ্গি সেখানে নিহত হয়েছে এবং একজন জঙ্গির সন্তান সেখানে রয়েছেন আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জায়েদ, আশিকুর রহমান শ্রাবণ এবং মৌ খন্দকার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সারাদিন পরিশ্রম করে এসেছেন, সেই ঘটনা কাভার করেছেন এবং আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন এবং দর্শকদেরকে সেই ঘটনার বিস্তারিত জানানোর জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা ছিলাম আলোচনায়, আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ, যোগ দিয়েছিলেন সহকর্মী মৌ খন্দকার, যারা এই উত্তরার দক্ষিণ খানের এই জঙ্গি হামলার ঘটনা এবং জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনা আমাদেরকে সরাসরি জানিয়েছেন কিছুক্ষণ আগে। সেখানে আমাদের আরেক সহকর্মী আছেন, নিশ্চয়ই আমরা তার মাধ্যমে পরবর্তীতে আপনাদেরকে আরও জানাতে চাই যে উত্তরার দক্ষিণ খান এলাকায় যে জঙ্গি আস্তানায় আত্মঘাতী বিস্ফোরণে নারী সহ দুজন নিহত হওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। আহত এক শিশুর অবস্থা গুরুতর বা সে মারা গেছে এরকম আমরা শুনেছি। এর আগে দুই শিশু সহ দুই নারী কিন্তু আত্মসমর্পণ করে। আর বিকেলে অভিযান শেষে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ নিয়ে একটি রিপোর্ট রয়েছে আমাদের সহকর্মী সুলতান আহমেদের, আমরা সেটি দেখে নিচ্ছি। শুক্রবার মধ্যরাতে শুরু হওয়া শ্বাসরুদ্ধকর অভিযানের শেষ হলো শনিবার দুপুরে। আশকোনার সূর্যভিলা নামের বাড়িটিতে অবস্থান করা জঙ্গিদের বারবার আত্মসমর্পণ করার আহ্বান জানায় আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরের দিকে বাড়ির দরজা খুলে বেরিয়ে আসে এক নারী। নিজ গায়ে থাকা সুইসাইড ভেস্ট বিস্ফোরণ ঘটালে সেখানে মৃত্যু হয় তার। অভিযানে আত্মসমর্পণ করে 4 জন। আজকের যে অপারেশনের পরিসমাপ্তি ঘটেছে, এখন শুধু আমাদের এগুলো ক্লিয়ার করাই এবং কিভাবে হত হয়েছে সেগুলো জানানোর বাকি রয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত থেকে রাজধানীর দক্ষিণ খান আশকোনা এলাকার 3তলা বাড়ি ঘেরাও করে পুলিশ। এ সময় পুলিশ ভেতরে জঙ্গি রয়েছে খবরটি নিশ্চিত হয়ে তাদেরকে আত্মসমর্পণের আহ্বান জানায়। তবে ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেলেও ভেতর থেকে কেউ আত্মসমর্পণ করবে না বলে জানায়। সকাল হতেই খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। 9টার দিকে ঘটনাস্থলে আসেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। পুলিশের পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণে আহ্বান জানানো হলে তাতে সাড়া দিয়ে বেলা 9:30টার দিকে বাড়িটি থেকে 2 শিশু ও 2 নারী বেরিয়ে আসেন। পরে পুলিশ তাদের পরিচয় জানায়। এদের একজন নিহত বিপদগামী সেনা সদস্য মেজর জাহিদের স্ত্রী, আরেকজন জঙ্গি মুসার স্ত্রী এবং শিশুরা তাদের সন্তান। 7 জন জঙ্গি ভিতরে আছে বলে আমরা জানতে পারি। তার মধ্যে 4 জন ইতিমধ্যে আমাদের কাছে আত্মসমর্পণ করেছে। এই 4 জন হচ্ছে, আপনারা জানেন যে রূপনগরে আমাদের সাথে জঙ্গি বিরোধী অভিযানে নিহত হয়েছিলেন মেজর অবসরপ্রাপ্ত জাহিদ, তার স্ত্রী এবং তার মেয়ে, এবং একজন জঙ্গি যে পলাতক রয়েছে মুসা, তার স্ত্রী এবং তার মেয়ে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানান বিস্ফোরক সহ ভেতরে আরও কয়েকজনের অবস্থানের কথা। আমাদের যে তথ্য রয়েছে তাদের কাছে ব্যাপক এক্সপ্লোসিভ রয়েছে এবং সুইসাইডাল ভেস্ট তাদের কাছে রয়েছে। এছাড়াও এই বাসার মধ্যে আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক, রিভলভার
পিস্তল এগুলো তাদের দখলে রয়েছে। যে 3 জন জঙ্গি আছে তার মধ্যে আমরা একজনের পরিচয় পেয়েছি, যিনি হচ্ছে তানভীর কাদেরি, আমাদের আজিমপুর অপারেশনে নিহত হয়েছে তার ছেলে। পরে দুপুর 12:30টার দিকে অভিযানে যায় পুলিশের বিশেষ বাহিনী। এরপরই ঘটনাস্থলে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। অভিযান সমাপ্ত ঘোষণার মধ্য দিয়ে যা শেষ হয় বিকেল 4টার দিকে। তবে এলাকাবাসীর মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। দর্শক, আবারও অন্যান্য সংবাদে যাচ্ছি। নরসিংদীতে জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই নির্বাচন করবেন তারা। এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। নরসিংদী প্রতিনিধি সুমন বর্মনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জেলা পরিষদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। এই নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় উত্তাপ নেই মাঠে। তবে নরসিংদীতে লড়ছে আওয়ামী লীগের 2 হেভিয়েট প্রার্থী। বিদ্রোহী প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। ক্ষমতার অপব্যবহার করে যাতে করে নির্বাচনে যেন বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করে, সেই জন্য উনি হুমকি দিচ্ছে। সত্যিকার আওয়ামী লীগ যারা আছে, সত্যিকার স্বতঃস্ফূর্তভাবে তারা আমাকে সমর্থন করে। তবে নিজেকে বিদ্রোহী প্রার্থী ভাবতে নারাজ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া। দাবি করেন এই নির্বাচনে তার জয় হবেই। আমি প্রত্যাশা করছি আগামী দিনের নির্বাচনে ইনশাল্লাহ আমার দলের নেতা কর্মীদের সহযোগিতায় আমি নির্বাচিত হব। ভোটাররা বলছেন সৎ যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। ভালো এবং সৎ গুণের অধিকারী হইতে হবে, এই যে প্রথম গুণাবলী। এলাকার জনসাধারণের সাথে আরও সম্পৃক্ত হওয়ার দরকার এবং প্রতিটি ইউনিয়নে যাতে আরও অন্যান্য কাজ হয়, যেমন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট বা অন্যান্য আরও যত সেবা দেওয়ার দরকার, এগুলো আর একটু উন্নত করা দরকার। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করব এবং এর জন্য আমরা আইন শৃঙ্খলা কমিটির সভা করেছি, কোর কমিটির সভা করেছি এবং নির্বাচনের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি, যাতে করে নির্বাচনের দিন কোনো ধরনের অনভিপ্রেত বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। নরসিংদীতে 28শে ডিসেম্বর ভোট হবে 15টি কেন্দ্রে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে 2 জন, 15টি সদস্য পদের বিপরীতে 54 জন এবং 5টি সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 15 জন প্রার্থী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা বাংলার খবরের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। সারা বাংলার খবরে আবারও স্বাগত। কক্সবাজারের টেকনাফের নাফ নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী 3টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানায়, শনিবার ভোরে নাফ নদীর শূন্যরেখা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে রোহিঙ্গাবাহী 3টি নৌকা। এ সময় রোহিঙ্গাদের বাধা দেয়া হয়। প্রতিটি নৌকায় 12 থেকে 15 জন রোহিঙ্গা ছিল। এ নিয়ে ডিসেম্বরে টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গাবাহী 130টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগের ঘরে জন্মগ্রহণ করেছিলাম, আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছি। বর্তমানে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু আওয়ামী লীগের সাথে কোনো মিল খুঁজে পাই না। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম শনিবার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে কৃষক শ্রমিক জনতা লীগের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও টাঙ্গাইল জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় তিনি নারায়ণগঞ্জে নির্বাচন নিয়ে সমালোচনা করেন। কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
বাংলাদেশের সম্পদের 90% 2-3 হাজার মানুষের হাতে। বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে ফকির মিসকিন। আমরা প্রতিকার করতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য। শামীম ওসমান বাংলাদেশের প্রেসিডেন্ট না, বাংলাদেশের প্রধানমন্ত্রী না। শামীম ওসমান আমেরিকার প্রেসিডেন্ট না যে তিনি নৌকা মার্কায় ভোট দিয়ে এরকম করে ছবি দেখাবেন। যে মুহূর্তে তিনি ছবি দেখিয়েছেন, ওই ছবি যখনই মন করা হবে, স্বীকার করা হবে, তখনই আইবির নির্বাচন বাতিল হয়ে যাওয়া উচিত। আর যদি তা না করা হয় তাহলে শামীম ওসমানের শাস্তি দেওয়া উচিত। নগরবাসী বিনোদনের জন্য চট্টগ্রাম নগরীর জাম্বুরি মাঠে ৮ একর জায়গায় নান্দনিক পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। শনিবার দুপুরে নগরীর আগ্রাবাদে জাম্বুরি মাঠে নির্মাণাধীন পার্ক নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান মন্ত্রী। এ সময় তিনি আরও জানান, আগামী ৬ মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। বলেন, ঢাকায় একাধিক পার্ক থাকলেও চট্টগ্রামে বিনামূল্যে প্রবেশযোগ্য কোনো পার্ক নেই, তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে এই পার্কটি নির্মাণ করা হচ্ছে। এছাড়া গণপূর্তের মালিকানাধীন জাম্বুরি মাঠের ৮ একর জায়গা দখল করে গড়ে ওঠা শিশু পার্কটি শিগগিরই উচ্ছেদ করা হবে বলেও জানান মন্ত্রী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের বাধায় নিয়োগ পরীক্ষা পণ্ড হয়ে যাওয়ার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ হয়েছে। শনিবার সকালে ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবারও সেখানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর, প্রদীপ মার্ডি, সাইমন রহমান সহ আরও অনেকে। জয়পুরহাট সার গুদামে জায়গার অভাবে খোলা আকাশের নিচে মজুত করা কয়েক হাজার মেট্রিক টন ইউরিয়া সার জমাট বেঁধে শক্ত হয়ে গেছে। জমাট বাঁধা সারগুলো ভেঙে নতুন বস্তায় ভরে ডিলারদের সরবরাহ করছে কর্তৃপক্ষ। তবে সারের গুণগত মান নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা। জয়পুরহাট প্রতিনিধি আলমগীর চৌধুরী তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২,০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতার বাফার গুদামে রাখা হয়েছে ৪,০০০ মেট্রিক টন ইউরিয়া সার, আর বাইরে ত্রিপল ও পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে প্রায় ৫,৫০০ মেট্রিক টন। এভাবে দীর্ঘদিন ধরে রোদ বৃষ্টিতে পড়ে থাকায় বেশিরভাগ বস্তায় জমাট বেঁধে শক্ত হয়ে গেছে। জমাট বাঁধা সার ভেঙে নতুন বস্তায় ভরে ডিলারদের সরবরাহ করছে কর্তৃপক্ষ। তবে ডিলারদের অভিযোগ, গুণগত মান ভালো না হওয়ায় এই সার বিক্রি করতে পারছেন না তারা। এই সারগুলো কৃষক কখনো নিতে চায় না, কারণ এই সারগুলো অত্যধিক দলা এবং পাটাযুক্ত। যখন এগুলোকে রিব্যাক করা হয় তখন এখানে ডাস্টের পরিমাণ বেড়ে যায়। কৃষক যখন তার ফসলের ক্ষেতে যখন এই সারগুলো দিতে যায় তখন এই ঝুরো সারগুলো পরে পাতা নষ্ট হয়ে যায় এবং ঝলসে যায়। এই দলা সারগুলা এমন পরিস্থিতিতে কৃষকরা নিতে চাচ্ছে না এবং এই সারের গুণগত মানও খারাপ। সারের ওজন কমে যাওয়ায় তা লোকসানের পাশাপাশি ফসলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। 2.5 থেকে 3 কেজি পর্যন্ত ঘাটতি হয়। দ্বিতীয়ত হলো ওই অ্যাকশনটা নষ্ট হয়ে যায়, অ্যাকশনটা হয় না। খারাপ সার দিলে তো জমি ধরে না, আনে ভাঙ্গা লাগে, তারপরে দলা ধরে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই এই সার নতুন বস্তায় সরবরাহের কথা জানান বিসিআইসির এই কর্মকর্তা। কৃষক যেন সঠিক ওজনে এবং ফ্রেশভাবে কৃষককে সারটা যেন আমরা সরবরাহ করতে পারি, যার প্রেক্ষিতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আমরা এই রিব্যাক কার্যক্রমটা অব্যাহত চালিয়ে যাচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে জেলায় এবার ইউরিয়া সার বরাদ্দ হয়েছে ৩৮,৭৯৪ মেট্রিক টন। এর মধ্যে বাফার গুদামে মজুদ রয়েছে ১০,০০০ মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে চট্টগ্রাম নগরীতে সভা করেছে আয়োজক কমিটি। নগরীর খ্রিস্টান চার্চগুলোর প্রতিনিধিরা জানান, আজ রাত 12টায় চট্টগ্রামের পাথরঘাটা গির্জা সহ নগরীর সব গির্জায় কেক কেটে বড়দিনের উৎসবের সূচনা করা হবে। তবে এখন থেকেই সব প্রস্তুতি নিয়েই অপেক্ষার প্রহর গুনছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। প্রত্যেক গির্জায় বড়দিনের অনুষ্ঠানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র্যাব, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। একই সাথে সিসি ক্যামেরার মাধ্যমে বড়দিনের অনুষ্ঠানমালা মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে।
এদিকে বড়দিন উপলক্ষে যশোর ও রাঙ্গামাটির খ্রিস্টান পল্লীগুলো উৎসবমুখর হয়ে উঠেছে। গৃহের পাশাপাশি সাজানো হয়েছে উপাসনালয়। হিংসা বিদ্বেষ ভুলে স্বজনদের সাথে উৎসবে মাততে অপেক্ষার প্রহর গুনছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। আগামীকাল বড়দিন আর উৎসবকে কেন্দ্র করে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ বলে জানান খ্রিস্ট ধর্মাবলম্বীরা। আমরা বিশ্বাস করি যে আমাদের মুক্তিদাতা যিশুর জন্মের ঘটনা আমরা উদযাপন করি আনন্দের এই কারণে যে তিনি জগতে এসেছেন আমাদের পাপ থেকে উদ্ধার করতে। 24 তারিখ থেকে আমাদের যত পিঠা পায়েস কেক এবং রান্না বান্না যত কিছু সমস্ত কিছুই আমরা 24 তারিখের মধ্যেই শেষ করি। যশোরের খড়কি ক্যাথলিক চার্চ, ঝিকরগাছার শিমুলিয়া, অভয়নগরের রাজঘাট সহ বিভিন্ন খ্রিস্টান গৃহ ও গির্জায় করা হয়েছে বাহারি আলোকসজ্জা। সান্তা ক্লজ আমাদের বড়দিনে খুব অনেক উপহার দেয়। সামনে বড়দিন যিশু আসবে, আমরা খুব আনন্দিত, এজন্য আমরা কীর্তন করতেছি, মানে ওনাকে আমরা আমাদের মাঝে আমন্ত্রণ করতেছি। বড়দিনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানালেন পুলিশ কর্মকর্তা। 24 তারিখ এবং 25 তারিখ 2 দিনই আমরা আমার থানা এলাকায় 22টা বা 23টা আমাদের পার্টি ডিউটি করবে। তার মধ্যে মোবাইল পার্টি থাকবে আপনার 6টা এবং বাকিগুলো ফিক্সড পার্টি থাকবে আপনার প্রায় 16টা। এদিকে রাঙ্গামাটিতে খ্রিস্টান পল্লীগুলোতে গির্জায় প্রার্থনা করে নানা আয়োজনে প্রভু যিশুর জন্মদিনের উৎসব পালন করছে সব বয়সী মানুষ। একটা মিলন ভোজ, সবাই মিলে একসঙ্গে ভোজ করা, তারপরে একসঙ্গে বেড়াতে যাওয়া, না এগুলো সবই আমাদের মধ্যে আমরা হাতে নিয়েছি পরিকল্পনা। ছোটখাটো দিয়ে একটা অনুষ্ঠানও আমরা করি। দেশের উন্নয়ন সমৃদ্ধির পাশাপাশি সকল মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, প্রভু যিশুর জন্মদিনে এমন প্রার্থনা সকলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাত পোহালেই বড়দিনের উৎসব, কিন্তু গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল খ্রিস্টানদের মধ্যে নেই কোনো আনন্দ। 1.5 মাস ধরে কর্মহীন থাকায় এবার উৎসবে নেই তেমন কোনো আয়োজন। তবে যীশু খ্রিস্টের জন্মদিনে প্রার্থনা করবেন তারা। গাইবান্ধার প্রতিনিধি সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বছর ঘুরে আসছে বড়দিন, কিন্তু গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে নেই কোনো উৎসব আয়োজন। অথচ গেল বছরগুলোতে বড়দিন এলেই ঘরে ঘরে ছড়িয়ে পড়ত খুশির আমেজ, আসত আত্মীয় স্বজন। আমাদের বাড়ি বাড়ি গোস্ত, এই যে কালো খাসি গোস্ত, মনে করেন বাড়ি বাড়ি 10 কেজি 12 কেজি করে আমরা কিনছিলাম, আর এবার তো আর আমাদের কিছুই নেই। আত্মীয় স্বজন আমাদের সঙ্গে আসতো, তারা আমাদের বাড়িতে কত আনন্দ ফুর্তি করে মানে বড়দিন পার করতাম, সেটা আমাদের আরও হচ্ছে না। খামারের জমি পুনরুদ্ধারের আশা নিয়ে তাঁবুতে অনেক কষ্টে দিন কাটছে সাঁওতালদের। উচ্ছেদের পর থেকে নেই কোনো কর্মসংস্থান, নেই খাবার কেনার মতো টাকা। বড়দিনে সন্তানদেরকে নতুন জামা কাপড় কিনে দেওয়ার সঙ্গতিও নেই তাদের। কিভাবে পালন করবো? আমাদের হাতে টাকা পয়সা নাই, জিনিসপাতি নাই, কাপড় ধুরি নাই, কি দিয়ে কি করবো আমরা? আমাদের কাজকর্ম নাই, ছেলে মেয়েদের কাপড় চোপড় কিনে দিব, এই সমস্ত আমাদের কোনো টাকা পয়সা নাই। অনেক অশান্তির মধ্যে আমাদের এই বছর বড়দিন উদযাপন মনে হয় আমরা পার করবো। তবে এবারের বড়দিনে মাদারপুর গির্জায় সংঘর্ষে নিহত সাঁওতালদের জন্য বিশেষ প্রার্থনা সভা করার কথা জানিয়েছেন তারা। সুন্দরভাবে যেন আমাদের বড়দিন করা হয় বা বড়দিন যেন সমাপ্ত করতে পারি, এটা প্রস্তুতি আমরা অলরেডি আমরা করে ফেলেছি। এবং আমাদের যে বিশপ মহোদয় আসবেন এবং তাদের সাথে যে ফাদারগণ আছেন, তাদের নিরাপত্তার জন্য আমরা ইতিমধ্যে আমরা কমিটি গঠন করেছি তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। রংপুর সুগার মিলের বিরোধপূর্ণ জমি থেকে উচ্ছেদ হওয়ার পর গত 1.5 মাস হলো খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে সাঁওতাল আদিবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চাকরি স্থায়ীকরণ সহ 4 দফা দাবিতে ময়মনসিংহে ইউনিয়ন পর্যায়ে সরকারি কাজে গবাদি পশু জাত উন্নয়নে নিয়োজিত এআই টেকনিশিয়ানরা অবস্থান কর্মসূচি ও ধর্মঘট পালন করেছে। শনিবার সকাল 11টা থেকে 12টা পর্যন্ত নগরীর টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সভায় ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার প্রায় 2 শতাধিক
AI টেকনিশিয়ান অংশ নেন। প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে তাদের চাকরি স্থায়ীকরণ সহ 4 দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির উদ্যোগে খুলনায় ওয়াসার গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। খুলনা শহরে সুপেয় ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এই গণশুনানির আয়োজন করে টিআইবি। শনিবার সকাল 11টায় স্থানীয় একটি হোটেলে শুনানির আয়োজন করা হয়। অনুষ্ঠানে খুলনা ওয়াসা ও টিআইবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় পানির সঠিক ব্যবহার নিশ্চিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি জোর দেন বক্তারা। এছাড়া দুর্নীতি বন্ধ করা গেলে এই ওয়াসার জন্য কাজ সহজ হবে বলে মত প্রকাশ করেন বক্তারা। লক্ষ্মীপুর সরকারি কলেজে রোভার স্কাউট প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালিয়েছে কলেজ ছাত্রলীগের কর্মীরা। এতে জেলার সিনিয়র রোভার মোহাম্মদ হাসান সহ 3 প্রশিক্ষণার্থী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে 4 দিনব্যাপী প্রশিক্ষণের শেষে কলেজে উপস্থিত হন প্রশিক্ষণার্থীরা। এই সময় কলেজ মাঠে অনুষ্ঠান নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীরা প্রশিক্ষণার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন প্রকার জ্বালানি ছাড়াই পরিবেশ বান্ধব উন্নত মানসম্পন্ন হাই স্পিডের ই-বাইক তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছে নেত্রকোনার তরুণ প্রজন্মের উদ্ভাবক আতিকুর রহমান শরীফ। এরই মধ্যে তার উদ্ভাবিত সোলার বাইক বাজারজাত করতে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশেরই একটি কোম্পানি। নেত্রকোনা প্রতিনিধি সোহান আহমেদ কাকনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার পূর্বধালার খলিশাপুর গ্রামের ছেলে শরীফ ঢাকায় একটি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিকে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন তিনি। এরই মধ্যে বানিয়ে ফেলেছেন জ্বালানিবিহীন মোটরসাইকেল। আমাদের যানবাহনগুলোকে কিভাবে রিনিউয়েবল এনার্জির মাধ্যমে সচল রাখা যায় সেই চিন্তা ভাবনা আমার ছাত্র জীবন থেকে ছিল। তো এখন পড়াশোনা শেষ করে তো আমি ওই চিন্তাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য চেষ্টা করেছি। শুধুমাত্র সৌরশক্তিতে ঘন্টায় 85 থেকে 90 কিলোমিটার গতিতে চলে পরিবেশ বান্ধব এই বাইক। সৌরশক্তির বিকল্প হিসেবে রয়েছে ইলেকট্রিক চার্জের ব্যবস্থাও। বর্তমানে তার তৈরি মোটর বাইক বাজারজাত করতে সহায়তা দিচ্ছে দেশীয় একটি প্রতিষ্ঠান। দেশীয় প্রযুক্তির কোনো কিছু যদি হয় তাহলে আমি ওটা জান দিয়ে চেষ্টা করব, যেভাবেই হোক যাতে দেশের উপকার হয়। 100% পরিবেশ বান্ধব। তো এই গাড়িগুলো যদি আমরা বাংলাদেশ সরকারের সহায়তায় মার্কেটিংয়ে আসতে পারি তাহলে দেশ এবং জনগণের উপকার হবে। আর উদ্ভাবিত মোটর বাইকটি বাজারজাত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই বাইকটি মূলত পরিবেশ বান্ধব, এখানে কোনো শব্দ দূষণ হয় না, পাশাপাশিভাবে জ্বালানিও লাগে না এবং একবার এটি বিদ্যুতে চার্জ দেওয়ার পরে প্রায় 120 কিলোমিটার চলতে পারে। এটা একটি ভালো উদ্যোগ আমরা মনে করি এবং এই ক্ষেত্রে সরকারের যে সমস্ত সহযোগিতা দেওয়া দরকার এটা আমরা দিয়ে যাচ্ছি। শরীফের এমন উদ্ভাবনে খুশি এলাকার লোকজন। বাইকটি বাজারজাতকরণে সরকারি বেসরকারি সহায়তার দাবি তাদের। সরকার এবং বিভিন্ন বিত্তশালী প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবেন এবং এই প্রযুক্তি স্বল্প মূল্যে যারা প্রতিটি মানুষ ব্যবহার করে। বাইকিং জগতে একটা বিপুল একটা বিপ্লব ঘটবে, কারণ হচ্ছে সেখানে জ্বালানি আমাদের কোনো কস্টিং এর কোনো চিন্তাই করা লাগছে না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র ও এক শিশু সহ 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক মানুষ। পুলিশ জানায়, সকাল 11:30টার দিকে একটি ইঞ্জিন চালিত ভ্যান যাত্রী নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয় গাড়ি। এ সময় ভ্যানটি মির্জাপুর বাজার পৌঁছালে একটি ট্রাক তাতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের 2 যাত্রী নিহত ও 5 জন আহত হন। আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদের মধ্যে একজন তালার মুড়কুলিয়া গ্রামের ইসরাফিল হোসেন, তবে নিহত অপর শিশুর পরিচয় জানা যায়নি। এদিকে সিরাজগঞ্জের কালিয়া পূর্বপাড়া গ্রামে ট্রাক চাপায় ফয়সাল নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। পুলিশ জানায়, বাড়ির কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বালি বোঝাই ট্রাক ফয়সালকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন, আহত হয়েছেন কমপক্ষে 20 জন। এছাড়া জামালপুরের সরিষাবাড়িতে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন।
সারা বাংলার খবর শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর দক্ষিণখানে আত্মঘাতী বিস্ফোরণে 2 জঙ্গি নিহত, অভিযান সমাপ্ত। নরসিংদীতে জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা। জয়পুরহাটে জমাট বাঁধা সার ডিলারদের সরবরাহ করছে কর্তৃপক্ষ, গুণগত মান নিয়ে শঙ্কা কৃষকদের। এবং বড়দিন উদযাপনে প্রস্তুত দেশের খ্রিস্টান সম্প্রদায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল খ্রিস্টানদের মধ্যে নেই কোনো আনন্দ। দর্শক, এই ছিল সারা বাংলার খবরে। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।